হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো অলরেডি আমাদের চলছে চ্যাপ্টার ওয়াইজ ডব্লিউবিসিএস প্রিলিমস 2024 কে টার্গেট করে একদম চ্যাপ্টার ওয়াইজ সেশন। আজকে অলরেডি দেখতেই পাচ্ছ তোমাদের লেকচার নাম্বার 5 দেখে নাও। নিউ টপিক ট্রান্সপিরেশন, আগে পড়োনি, মানে আমি পড়াইনি, আজকেও নতুন হবে। বাষ্পমোচন ট্রান্সপিরেশন বাংলা পড়েছো, এবং তার সাথে অ্যানাদার একটা বোরিং টপিক বলতে পারো ফটোসিনথেসিস, এটা পড়িয়েছি তোমাদের, আর একটু ডিটেলসে করিয়ে দেবো, দ্যাট ইজ দ্য সালোক সংশ্লেষ। সো দুটো টপিক প্লান্ট ওরিয়েন্টেড আজকে রাখা। শুরু করা যাক, দেখে নাও আজকে আমাদের সেশন। টপিক নেম অলরেডি তোমাদেরকে বলে দিলাম, দ্যাট ইজ দ্য বাষ্পমোচন, এবং হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। চলো ফার্স্ট টপিক আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। একদম ডিটেলসে পড়বো, বেশ সুন্দরভাবে জানবে যে কিভাবে উদ্ভিদ এই প্রসেসটা করে, একদম ডিটেলসে আজকে শুরু করব। চলো, সো ট্রান্সপিরেশন মানে যেটা তোমাদেরকে বললাম, বাষ্পমোচন ছোট থেকে পড়ছো। তো আমরা জানি আমাদের ক্ষেত্রে প্রত্যেকের ম্যাম সোয়েটিং হয়, বা প্রচুর পরিমাণে আমাদের ক্ষেত্রে ঘাম বের হচ্ছে। তো আমরা যখন প্রচন্ড গরম লাগে, কেন ঘাম বের হয়? আমাদের যদি ঘাম না বের হতো আমাদের শরীর কিন্তু ঠান্ডা হতো না, জাস্ট গরমে আমরা পুড়ে যেতাম। তো সেই জন্য আমাদের যে ফিজিওলজিক্যাল একটা প্রসেস বা শারীরিক যে একটা প্রক্রিয়া, ঘামের মাধ্যমে এক্সট্রা হিট দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে এবং বডি থাকছে কুল। তো আমাদের ক্ষেত্রে সোয়েটিং, উদ্ভিদের ক্ষেত্রে সেম প্রসেস হচ্ছে তোমার ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। ছোট থেকে প্রত্যেকে জানি প্রসেস কি ম্যাম, অতিরিক্ত জল যখন উদ্ভিদের দেহের বাইরে অতিরিক্ত জল বাষ্প আকারে বেরিয়ে যায় তাকে আমরা পড়েছিলাম বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। আচ্ছা, সো ট্রান্সপিরেশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস বাই হুইচ কি বলছে ওয়াটার ইজ লস্ট ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, বা জলীয় বাষ্প হিসাবে যখন সমগ্র উদ্ভিদের দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। আচ্ছা, তাহলে এখান থেকে যদি তোমার পরীক্ষায় কোশ্চেন আসে, জাস্ট দেখে নাও, হোয়াট আর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে বাষ্পমোচনের অ্যাডভান্টেজ বা সুবিধা প্রথমেই বললাম, দেহ ঠান্ডা রাখছে। সো দেখো কি বলছে, কুলিং অফ দ্য প্লান্ট বডি। সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ, এটা প্রচুর পরীক্ষায় আসে, অ্যাসেন্ট অফ স্যাপ। বাংলায় দেখো পড়েছিলে রসের উৎস স্রোত। ঠিক আছে, রসের উৎস স্রোত। ওকে, রসের উৎস স্রোত, ঠিক আছে। আচ্ছা, মানে আমরা প্রত্যেকে জানি উৎস স্রোত মানে হচ্ছে, আমরা প্রত্যেকে জানি, ধরো এরকম একটা উদ্ভিদ আছে যেখানে মাটি আছে এবং তার প্রচুর সয়েল আছে, এবং এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড। তাহলে ছোটবেলা থেকে আমরা জানছি উদ্ভিদের মূলের কাজ কি না, জলগুলোকে সে মাটি থেকে সারা দেহের মানে বডিতে আলটিমেটলি জলগুলোকে ছড়িয়ে দিচ্ছে, এইটুকুই জানি। বাট আজকে জানলে অবাক হবে, ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন যখন হয়, দেখা যায় উদ্ভিদের শরীরের ভেতরে একটা এক্সেসিভ ফোর্স, যেটাকে নাম দেওয়া হয় ট্রান্সপিরেশন পুল বা ট্রান্সপিরেশন ফোর্স। ঠিক আছে, সো প্রচুর পরিমাণে একটা ট্রান্সপিরেশন ফোর্স ক্রিয়েট হয়, যার জন্য মানে প্রচুর পরিমাণে ওয়াটার উপরের দিকে উঠে আসে। এই মানে এই যে এক্সেসিভ ফোর্সের জন্য জল উপরের দিকে উঠছে, এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস স্রোত। কে করে? প্রত্যেকে জানি, জল ওয়াটার কন্ডাক্টিং টিস্যু, জাইলেম ফুড কন্ডাক্টিং টিস্যু হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, সো এই দুটো প্রসেস। তাহলে আমরা জানি যে মাটি থেকে জল উদ্ভিদের সারা দেহে পৌঁছতে সাহায্য করে মূল, বাট আজকে জানলে ট্রান্সপিরেশনের জন্য উদ্ভিদের সারা শরীরে একটা প্রচন্ড ফোর্স বা প্রেসার ক্রিয়েট হয়, যার জন্য আলটিমেটলি জল উপরের দিকে উঠে আসে। দিস প্রসেস ইজ কল্ড অ্যাজ অ্যাসেন্ট অফ স্যাপ। হেল্প করছে কে না, জাইলেম। চলো, ডিসঅ্যাডভান্টেজ আমরা প্রত্যেকে জানি, অতিরিক্ত যদি তোমার ঘাম বের হয়, ঠিকঠাক জল না খাও, ডিহাইড্রেশন হবে, আমরা মাথা ঘুরে পড়ে যাব, আবার ঠিকঠাক ট্রিটমেন্ট না হলে কি হবে, মানুষের মৃত্যুও হতে পারে। সো ডিসঅ্যাডভান্টেজ দেখো কি বলবো, ডেথ অফ দ্য প্লান্ট, এক্সেস ওয়াটার, লস অফ এক্সেস ওয়াটার কিন্তু আলটিমেটলি উদ্ভিদের মৃত্যুও ডেকে আনে। তো সেই জন্য দেখো, একদিকে যেমন বলছে
ট্রান্সপিরেশন হচ্ছে কি অ্যাডভান্টেজ আছে, উপকারী আবার অপকারী, সেই জন্য ট্রান্সপিরেশনকে বলা হয় ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। জাস্ট দেখো, সো ট্রান্সপিরেশন ইজ নোন অ্যাজ নেসেসারি এভিল প্রসেস। ভীষণ ভাবে পরীক্ষার কোশ্চেন জিজ্ঞেস করে which one is known as necessary evil process, প্রয়োজনীয় কিন্তু ক্ষতিকারক প্রক্রিয়া। কে বলেছিলেন? একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানীর নাম দেখো কি বলবো, সায়েন্টিস্টের নেম জাস্ট বলবো কার্টিস বলে একজন বিজ্ঞানী। ইনি বলেছিলেন ট্রান্সপিরেশন ইজ নোন অ্যাজ নেসেসারি এভিল প্রসেস। তাহলে এখান থেকে তিনটে পয়েন্ট পেলাম, হোয়াট আর অ্যাডভান্টেজ, হোয়াট ইজ ডিসঅ্যাডভান্টেজ, which one is called as necessary evil process, transpiration, who give বা who said that transpiration is known as necessary evil process, that is a scientist Curtis। ঠিক আছে, চলো এবার দেখা যাক যে আমরা দেখব ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন উদ্ভিদের ক্ষেত্রে কোন কোন অর্গান বা কোন কোন অঙ্গগুলো এই কাজে হেল্প করে। তো তিনটে ভাগে ভাগ করেছে, জাস্ট দেখে নাও টাইপস অফ ট্রান্সপিরেশন। ফার্স্টে হচ্ছে স্টোমাটা দিয়ে বাংলায় সবাই পড়েছিলে পত্ররন্ধ্র, তাহলে ফার্স্ট হচ্ছে স্টোমাটা। ল্যান্টিকিউলার অবশ্যই আমরা পড়েছি সেম নাম ল্যান্টিসেল দিয়ে, এবং কিউটিকল বা বাংলায় পড়েছি সেম অক্ষরে কিউটিকল দ্বারা। তাহলে তিনটে অর্গানের মাধ্যমে হচ্ছে একটা পত্ররন্ধ্র দিয়ে, একটা ল্যান্টিসেল দিয়ে, একটা কিউটিকল দিয়ে। তো এখানে যখন সুন্দর করে তোমাদের ছবি রাখা আছে, এটা হচ্ছে স্টোমাটা মানে পত্ররন্ধ্র, এটা হচ্ছে ল্যান্টিসেল, জাস্ট দেখো সুন্দর করে দেওয়া আছে ছবি, এন্ড দিস ইজ দা কিউটিকল। তো পরীক্ষায় জিজ্ঞেস করে কিউটিকল কোথায় থাকে, একটা সুন্দর ছবি তোমরা অবশ্যই কচু পাতার ছবি দেখেছো, বাড়িতে আছে নিশ্চয়ই, আশেপাশে দেখেছো। পদ্ম পাতায় আমরা দেখেছি, পদ্ম পাতা, কচু পাতা, এই পাতাগুলোর ওপরে দেখবে জল দাঁড়ায় না, এরকম দেখবে ফোটা ফোটা ড্রপ সৃষ্টি হয়। পাতার ওপরের সারফেসে একটা সুন্দর ওয়্যাক্সি লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলছি আমরা কিউটিকল। তাহলে পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করবে কিউটিকল আর প্রেজেন্ট ইন, অবভিয়াসলি বলবো এট দ্য আপার সারফেস অফ লিফ, লিফের আপার সারফেসে। ল্যান্টিসেল, তোমরা দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, গাছের ছবিটা দেখতেই পাচ্ছ তোমরা, এই গাছের ছবির এইখানে কিছু কিছু দেখো এরকম লেন্স বা চোখের আকৃতির মতো এরকম সব দাগ দেখতে পাচ্ছ, সাদা সাদা, তোমরা ছবিতে সুন্দর দেখতে পাচ্ছ। তো দেখা যায় যে প্রত্যেকটা অনেক গাছের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে এরকম চোখের আকৃতির মতো বা লেন্সের মতো কিছু কিছু স্ট্রাকচার, এই সেলগুলোকে বলছি আমরা ল্যান্টিসেল। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করবে ল্যান্টিসেল কোথায় প্রেজেন্ট, অবভিয়াসলি বলবো উদ্ভিদের কাণ্ডে থাকে। তাহলে কিউটিকল থাকলো উদ্ভিদের পাতার উপরের অংশে, কিউটিকল থাকলো চোখের মতো দেখতে কোথায়, না উদ্ভিদের কাণ্ডে থাকে। চলো নেক্সট আসি স্টোমাটা বা পত্ররন্ধ্র। আচ্ছা, আমি জানি তোমরা অনেকেই খেতে ভালোবাসো এবং প্রচুর ছবি দেখেছো, এই শাকের ছবি প্রত্যেকে তোমরা দেখেছো, মার্কেটে প্রচুর বিক্রি হয়, অনেকের বাড়িতে হয় পুঁই শাক। তো পুঁই পাতা আমরা প্রচুর দেখেছি, পুঁই পাতার উপরে দেখবে ছোট্ট 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 কিছু গর্তের মতো স্ট্রাকচার, দিস স্ট্রাকচার ইজ কল্ড স্টোমাটা বা পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র কোথায় থাকে, পাতার আপার সারফেসে থাকে। আর কিউটিকল কিছু কিছু পাতাতে থাকে, অল ওভার সমস্ত উদ্ভিদের মধ্যে 90% হচ্ছে ট্রান্সপিরেশন হয় স্টোমাটা দিয়ে, বাকি 1 to 2% হচ্ছে ল্যান্টিসেল এবং কিউটিকল দিয়ে। তার মানে মেন হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট স্টোমাটা বা পত্ররন্ধ্র। চলো তাহলে স্টোমাটাল ট্রান্সপিরেশন অলরেডি বললাম, দেখো কত পার্সেন্ট, সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে 90% হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র দিয়ে। স্টোমাটা কোথায় থাকে অলরেডি বললাম আমরা, পাতার একদম আপার সারফেসে থাকছে। ঠিক আছে, চলে আসো এবার একটু আমরা পড়ে নিই স্টোমাটার একটু ডিটেলসে। চল, সো নেক্সট টপিক আমরা পড়বো স্টোমাটা বা পত্ররন্ধ্র। আচ্ছা,
স্টোমাটা আমরা দেখব টাইপস, কত রকমের স্টোমাটা হয় জাস্ট দেখো। এগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, দুটো ভাগে, একটা ফটো অ্যাক্টিভ স্টোমাটা আর একটা হচ্ছে জাস্ট দেখো ফটো মানে আমরা প্রত্যেকে জানি লাইট, সেকেন্ড ওয়ান ফটো অ্যাক্টিভ স্টোমাটা। ওকে, ফটো অ্যাক্টিভ ফটো অ্যাক্টিভ মানে হচ্ছে বলবো আমরা স্টোমাটা ইজ ওপেনড, কখন খুলছে, ডিউরিং ডে টাইম। ফটো মানে অবভিয়াসলি লাইট, সকালবেলায় পত্ররন্ধ্র খুলছে। ওকে, স্কোটো অ্যাক্টিভ মানে হচ্ছে ঠিক উল্টোটা, বলবো স্টোমাটা ইজ ওপেনড ডিউরিং নাইট, রাত্রিবেলায় স্টোমাটা খুলছে। ওকে, চলো এবার পরীক্ষার কোশ্চেন হচ্ছে কোথায় দেখতে পাবো আমরা এই ফটো অ্যাক্টিভ বা স্কোটো অ্যাক্টিভ। এখানকার এক্সাম্পল বলবো মেসোফাইট, মানে আমাদের চারপাশের গাছগুলোকে বলছি আমরা মেসোফাইট। সো আম জাম কাঁঠাল আশেপাশে যা কিছু গাছ দেখো সকালবেলাতে পত্ররন্ধ্র খোলা থাকে, রাত্রিবেলায় বন্ধ রাখে। চলো স্কোটো অ্যাক্টিভের এক্সাম্পল কোথায় দেখতে পাই, তাহলে ধরো তোমাকে আমি ডেজার্টে দাঁড় করিয়ে দিয়েছি, এক্সেসিভ গরম, কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে আমরা ডিহাইড্রেশন হয়ে পড়ে যাব। তাহলে দেখা যায় যারা ডেজার্ট প্লান্ট, ক্যাকটাস, তারা যদি সকালবেলায় এত গরমে সব স্টোমাটা খুলে রাখতো, প্রচুর জল বেরিয়ে যেত, ব্যাস উদ্ভিদ মারা পড়তো, সেজন্য তারা উল্টো প্রসেস শো করে। সো এক্সাম্পল আমরা বলবো জেরোফাইটস। বোঝাতে পারলাম তাহলে তারা কেন রাত্রিবেলা স্টোমাটা খোলা রাখে এবং কেন সকালবেলায় বন্ধ রাখে, এত হিট সব জল বেরিয়ে যাবে, উদ্ভিদ মারা পড়বে। সো দিস ইজ দ্য গাইজ, দেয়ার আর টু টাইপস অফ স্টোমাটা, ফটো অ্যাক্টিভ ভীষণভাবে পরীক্ষায় জিজ্ঞেস করে, এক্সাম্পল এবং স্কোটো অ্যাক্টিভ কি এবং তাদের এক্সাম্পল। তাহলে আমরা দেখলাম স্টোমাটা কোথায় দেখতে পাই, স্টোমাটার লোকেশন কোথায়, তাই তো। সো লোকেশন অফ স্টোমাটা দেখে নাও, স্টোমাটা বা পত্ররন্ধ্রের লোকেশন যদি ছবি আঁকা যায় এরকম দেখতে পাবে পাতা, আপার সারফেস। এই আপার সারফেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে জাস্ট দেখো একদম আপার সারফেসে থাকে এইরকম করে স্টোমাটা, দিস আর দ্য স্টোমাটা। তাহলে আপার সারফেস উদ্ভিদকে বলছি আমরা এপিডার্মিস। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করে লোকেশন অফ স্টোমাটা, বলবো অন দা এপিডার্মিস অফ লিভ, এপিডার্মিস অফ লিভ, পাতার আপার সারফেস বা একদম বহিঃত্বকে। আমাদের স্কিনের প্রবলেম হলে কোন ডাক্তারের কাছে যাই, ডার্মাটোলজিস্ট। তাহলে স্কিনের আর একটা নাম ডার্মিস, সেক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে নামটা চেঞ্জ হচ্ছে এপিডার্মিস। তাহলে স্টোমাটা বা পত্ররন্ধ্র কোথায় থাকে, পাতার ওপরের সারফেসে, বা বায়োলজিক্যাল টার্ম বলতে পারি আমরা অন দা এপিডার্মিস অফ লিভ। চল এবার নেক্সট যেটা দেখবো, ছবিতে সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দা স্ট্রাকচার অফ স্টোমাটা। নেক্সট টপিক যেটা আমরা পড়বো, দেখে নেওয়া যাক কিভাবে স্টোমাটা খোলে এবং বন্ধ হয়। স্ট্রাকচার অফ স্টোমাটা, পত্ররন্ধ্রের স্ট্রাকচার জাস্ট তিনটে কোষ দিয়ে তৈরি। একদম সেন্টারে দেখতেই পাচ্ছ ডার্ক গ্রিন কালার, তো একদম সেন্টারের অংশটাকে বলছি আমরা স্টোমাটাল পোর। তাহলে তিনটে অংশ দেখো, একদম সেন্টারেরটাকে বলছি আমরা স্টোমাটাল পোর বা স্টোমাটাল রন্ধ্র, স্টোমাটাল পোর। সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট, তাহলে একদম সেন্টারের এই পোর্শনটাকে বলছি আমরা স্টোমাটাল পোর বা আরেকটা টার্ম দেখো স্টোমাটাল অ্যাপারচার বা রন্ধ্র। দুদিকে দেখো হালকা গ্রিন কালারের স্ট্রাকচার, ভেরি 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 ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য নাম্বার 2 স্ট্রাকচার। দেখো লেখা আছে গার্ড সেল, রক্ষী কোষ।
ঠিক আছে, এই দুটো ডাম্বেল শেপ সেল, এইগুলোকে বলছি আমরা গার্ড সেল। সো নাম্বার 2 বলবো আমরা গার্ড সেল বা রক্ষী কোষ। নাম্বার 3, তার চারপাশে প্রচুর এরকম সেলগুলো আছে, দেখতে পাচ্ছ তোমরা অনেক কটা সেল, এদেরকে বলছি এপিডার্মাল সেল, বা নাম্বার 3 আমরা বলতেই পারি এই অংশটাকে সাবসিডিয়ারি সেল, মানে সহকারী কোষ। চলো, তাহলে স্টোমাটাল স্ট্রাকচার একদম সিম্পল, তিনটে অংশ। সেন্টারে থাকে স্টোমাটাল পোর, স্টোমাটাল রন্ধ্র, পত্ররন্ধ্র যেটাকে বলছি। একদম দুটো বাইরের অংশকে বলছি গার্ড সেল, রক্ষী কোষ। তার চারপাশের অংশগুলোকে বলছি সাবসিডিয়ারি সেল বা সহকারী কোষ। একদম মোস্ট সিম্পল স্ট্রাকচার। দেয়ার আর 3 পার্টস অফ স্টোমাটা বা পত্ররন্ধ্র। এবার এই যে আমি বললাম তারা সকালবেলা স্টোমাটা খুলে রাখে, রাত্রিবেলা বন্ধ রাখে। তো একটু আমরা মেকানিজমটা দেখবো কিভাবে স্টোমাটা খোলে এবং বন্ধ হয়, এটাই মেনলি এক্সাম ওরিয়েন্টেড পয়েন্ট। চলো তাহলে দেখে নেওয়া যাক মেকানিজম অফ স্টোমাটাল ওপেনিং অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, স্টোমাটা কিভাবে ওপেন হচ্ছে। চলো তাহলে এখানে হেডিং করলাম ওপেনিং অফ স্টোমাটা। ঠিক আছে, মেকানিজম অফ ওপেনিং অফ স্টোমাটা, কিভাবে স্টোমাটা ওপেন হচ্ছে জাস্ট ছবিটা দেখে নিই আমরা। আমি হাফ করছি, পুরো ফুল ছবি আঁকছি না, আমি জাস্ট হাফ ছবি আঁকছি। সো এই পোর্শনটা জাস্ট ছবিটা এঁকে নিই, জাস্ট দেখো এই পোর্শন, একদম হাফ পোর্শন আঁকছি। ঠিক আছে, চল তাহলে হাফ স্টোমাটা বা পত্ররন্ধ্র ছবি এঁকেছি। এই পোর্শনটা অলরেডি আমরা পড়ে ফেললাম স্টোমাটাল পোর বা স্টোমাটাল রন্ধ্র। এই অংশটা ডাম্বেল সেট, এই পোর্শনটা রক্ষী কোষ বা গার্ড সেল, এবং তার পাশের অংশগুলোকে বলছি আমরা সাবসিডিয়ারি সেল বা সহকারী কোষ। ডান। চলো তাহলে চলে আসি, আমরা সকালবেলা কথা বলছি, মানে আমি এখানে লিখে ফেললাম কি না ডে টাইম, বড় বড় করে দেখো লিখে ফেললাম সকালবেলায় কি ঘটে, জাস্ট দেখে নাও ডে টাইম, সকালবেলায় যেখানে সানলাইট আছে কি হয়। এই গার্ড সেল বা রক্ষী কোষ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তাদের ভেতরে থাকে প্রচুর পরিমাণে গ্রিন কালার, মানে বুঝতেই পারছো কি ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট। আমি একটা আঁকলাম আর আমি আঁকছি না। সো গার্ড সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ প্রেজেন্স অফ নিউমেরাস ক্লোরোপ্লাস্ট। গ্রিন কালার সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করবে। ওকে, চলো তাহলে কি বলছি, ডে টাইম মানে লাইট আছে। সো প্রেজেন্স অফ লাইট, লাইটের প্রেজেন্সে কি প্রসেস হবে, প্রসেস নেম ফটোসিনথেসিস। মন দিয়ে বুঝে নাও, জীবনেও ভুলবে না, যেখান থেকেই কোশ্চেন আসুক আরামসে করতে পারবে। ফটোসিনথেসিস প্রসেস, ফটোসিনথেসিসের প্রোডাক্ট প্রত্যেকে জানি ম্যাম, তৈরি হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ যখন তৈরি হয়, গ্লুকোজ কনভার্টেড ইনটু, জাস্ট উল্টো দেখে নাও, স্টার্চ। গ্লুকোজ তৈরি স্টার্চ কনভার্টেড ইনটু ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড নাও ডিভাইডেড বা কনভার্টেড ইনটু, এখানে লিখছি দেখো ম্যালেট আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন। তাহলে দুটো ভাগে ম্যালিক অ্যাসিড কনভার্টেড হচ্ছে, একটা ম্যালেট আয়ন, একটা হাইড্রোজেন আয়ন। তার মানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি গার্ড সেলের মধ্যে ডে টাইমে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন ভরে ভরে আছে, তাই না? সো উইদিন
গার্ড সেল, উইদিন গার্ড সেল আমরা কি দেখছি? প্রেজেন্স অফ হাইড্রোজেন আয়ন বিকজ অফ কনভার্সন অফ ম্যালিক অ্যাসিড ইনটু ম্যালেট আয়ন অ্যান্ড হাইড্রোজেন আয়ন। চলো পাশে যে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে সাবসিডিয়ারি সেলগুলো। এই সাবসিডিয়ারি সেলগুলো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা দেখতে পাবো আছে প্রচুর পরিমাণে ভরে ভরে পটাশিয়াম আয়ন সারা সাবসিডিয়ারি সেলে পুরো ভরে আছে পটাশিয়াম আয়ন। ওকে, সো পটাশিয়াম আয়ন কে প্লাস লিখে দিচ্ছি শর্টে। সো পটাশিয়াম আয়ন সারা সাবসিডিয়ারি সেলে ভরে আছে। দেখো কি সুন্দর মেকানিজম ভগবান বানিয়ে দিয়েছে। তো পটাশিয়াম আয়ন, তাহলে আমরা কি দেখছি যে ডে টাইমে ডিউ টু ফটোসিনথেসিস হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ ম্যাক্সিমাম ইন গার্ড সেল। সিমিলার টাইমে আমরা দেখতে পাচ্ছি উইদিন দ্য সাবসিডিয়ারি সেল প্রেজেন্স অফ পটাশিয়াম আয়ন ইজ ম্যাক্সিমাম। তো এবার কি হবে জাস্ট দেখো। তাহলে এবার দেখো এই হাইড্রোজেন আয়ন গুলো কি হচ্ছে, কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবে। এত পরিমাণে হাইড্রোজেন আয়ন, তাহলে কি হবে? হাইড্রোজেন আয়ন গুলো আসবে কোথায়? ঢুকে যাবে সাবসিডিয়ারি সেলে। হাইড্রোজেন আয়নগুলো ঢুকে যাচ্ছে সাবসিডিয়ারি সেলের মধ্যে। হাইড্রোজেন আয়নগুলো জাস্ট ঢুকে যাচ্ছে। on the same time potassium ion is entered into guard cell. okay, clear সবার কাছে? জাস্ট একটা সুন্দর প্রসেস জাস্ট দেখো, বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে, ডে টাইমে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম এবং পটাশিয়াম আয়ন হচ্ছে সাবসিডিয়ারি সেলে ম্যাক্সিমাম। পরবর্তী স্টেপে আমরা দেখব যে হাইড্রোজেন আয়নগুলো মুভ করে চলে আসছে সাবসিডিয়ারি সেলে এবং সাবসিডিয়ারি সেলের পটাশিয়াম আয়নগুলো মুভ করে চলে যাচ্ছে কোথায়? না গার্ড সেল। তাহলে আমরা এখানে কি লিখবো জাস্ট দেখে নিই আমরা কি লিখবো। তো ফটোসিনথেসিস হলো, ফটোসিনথেসিসের পরবর্তীকালে আমরা দেখছি পটাশিয়াম আয়ন ইজ ইনক্রিজড। পটাশিয়াম আয়ন হচ্ছে ইজ ইনক্রিজড। নাম্বার 3 আমরা স্টেপ দেখবো অসমোটিক পোটেনশিয়াল অফ guard cell also increased. Osmotic potential of guard cell increase, এখানে প্রেসার বেশি হচ্ছে, and due to this potassium ion enters into কোথায়? potassium ion enters into guard cell শর্টে লিখছি, and hydrogen ion enters into সাবসিডিয়ারি সেল। ঠিক আছে, শর্টে লিখে দিচ্ছি সাবসিডিয়ারি সেল। এবার হচ্ছে দেখে নাও নেক্সট স্টেপ কি হবে। নাম্বার 5 এই অবধি বোঝাতে পারলাম। এবার এরপর কি হচ্ছে, প্রচুর পরিমাণে হবে, দেখে নাও এন্ড অসমোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এন্ড অসমোসিস আমরা প্রত্যেকে জানি অভিস্রবণ, কিশমিশ কেন আস্তে আস্তে জলে রাখলে ফুলে যায়, এন্ড অসমোসিস। তো সাবসিডিয়ারি সেল থেকে জল গার্ড সেলের মধ্যে ঢুকছে, তাই না? সো ওয়াটার আমরা কি বলবো, এন্টার্স ইনটু গার্ড সেল। তো এন্ড অসমোসিস মানে হচ্ছে ওয়াটার এন্টার্স ইনটু গার্ড সেল ভায়া সাবসিডিয়ারি সেল। ঠিক আছে, সাবসিডিয়ারি সেল থেকে গার্ড সেলের মধ্যে কি ঢুকলো না জল প্রচুর পরিমাণে ঢুকে গেল। এবার কি হচ্ছে, নেক্সট স্টেপ আমরা দেখব জল ঢুকছে, এই যে আমরা দেখতে পাচ্ছি স্টোমাটাল পোর, এইখানে জলগুলো প্রেসার ক্রিয়েট করছে। এখানে কি করছে, জল ওয়াটার একে প্রেসার ক্রিয়েট করছে যে ভাই তুই এবার
হোল। সো আমরা নেক্সট স্টেপ কি দেখবো, জাস্ট দেখো নেক্সট স্টেপ দেখছি আমরা নাম্বার 6, ওয়াটার ক্রিয়েটেড প্রেশার অন স্টোমাটাল পোর। স্টোমাটাল পোরের ওপর প্রেশার ক্রিয়েট করছে কে, না আমরা বলছি ওয়াটার। সো নাম্বার 7 আমি এখানে লিখছি আলটিমেটলি কি হচ্ছে, সেলটা ফুলে যাবে, সেলস বিকামস টার্জিড। টার্জিড মানে সেলটা ফুলে গেছে। এবং নাম্বার 8 কি হচ্ছে, স্টোমাটা উইল বি ওপেনড। ডান। সো এই গেল ডে টাইমে স্টোমাটা কিভাবে ওপেন হচ্ছে। সো ভীষণ ভাবে পরীক্ষার কোশ্চেন আসে, স্টোমাটা ইজ ওপেনড when the guard cell will be বা guard cell is ড্যাশ দিয়ে flaccid, turgid, remain same, none of this বলে চারটে অপশন। সো আমরা কি বলবো অ্যান্সার, না স্টোমাটা ওপেন হবে তখনই যখন গার্ড সেল বিকামস টার্জিড মানে ফুলে যায়। ডান। স্টোমাটা কখন ফুলছে, ডিউ টু endosmosis. So this is the vision important point. Which ion helps in stomatal opening? Very important, that is the potassium ion. Why guard cell is very important? Presence of chloroplast. দেখে নাও, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডে টাইম প্রসেস, হাউ অর মেকানিজম অফ স্টোমাটাল ওপেনিং, কিভাবে স্টোমাটা খুলছে, দিস ইজ দ্য ডিটেলস ডিসকাশন। ঠিক আছে, চলো। তো আমরা দেখে নিলাম স্টোমাটা ওপেন হলো। এবার চলে আসি মেকানিজম অফ স্টোমাটাল ক্লোজিং। ওকে, মেকানিজম উল্টোটা হবে স্টোমাটাল ক্লোজিং, কিভাবে স্টোমাটা রাত্রিবেলায় বন্ধ হয়। সো এখানে লিখলাম আমরা নাইট টাইম। ঠিক আছে, নাইটে। তাহলে ছবিটা এঁকে নিই স্টোমাটার, একইভাবে হাফ ছবি জাস্ট এঁকে নিই একটু। স্টোমাটাল পোর, ডাম্বেল শেপড, this is the guard cell, these are the subsidiary cell. আমরা দেখলাম কি আছে, না গার্ড সেলের মধ্যে আছে গ্রিন কালার, দ্যাট ইজ দ্য ক্লোরোপ্লাস্ট। These are the subsidiary cell. তাহলে চলে আসা যাক আমাদের নাইট টাইমে কি হবে, জাস্ট দেখো আমরা নাইটে কি দেখতে পাবো। নাইট, নাইট মানে হচ্ছে নো লাইট। তো নো লাইট মানে অবভিয়াসলি নো ফটোসিনথেসিস, কোনো সালোক সংশ্লেষ হয় না। নাইটে কি বেশি, প্রেজেন্স অফ কার্বন ডাই অক্সাইড, কারণ উদ্ভিদ প্রচুর পরিমাণে সেই সময় রাত্রিবেলা করে কোন প্রসেস, রেসপিরেশন বা শ্বসন, তাই তো। সো বেশি করে শ্বসন কার্য কমপ্লিট করার জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এবং কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি করে জাস্ট দেখে নাও, প্রচুর পরিমাণে অ্যাসিডিক গার্ড সেল, অ্যাসিডিক গার্ড সেল, কারণ তৈরি করছে কি, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কিভাবে তৈরি করে, আমরা অলরেডি দেখলাম যে সকালবেলায় জল ছিল গার্ড সেল, এন্ডসমোসিস হয়েছে। সো ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করছে কার্বনিক অ্যাসিড, তার মানে অ্যাসিডিক গার্ড সেল। তাহলে চলে এসো, যখন অ্যাসিডিক গার্ড সেল হয়, সো গার্ড সেল বিকামস অ্যাসিডিক। অ্যাসিডিক গার্ড সেল হওয়ার জন্য গার্ড সেলের মধ্যে একটা ডেভিলকে তৈরি করে, সেই ডেভিলটার নাম হচ্ছে কি, ABA। আমরা অলরেডি প্রচুর পড়িয়েছি তোমাদের, কি বাবু, না হচ্ছে প্লান্ট হরমোন তৈরি করছে অ্যাবসিসিক অ্যাসিড। সো অ্যাবসিসিক অ্যাসিড বা ABA তৈরি হয়। অ্যাবসিসিক অ্যাসিড বা তৈরি হচ্ছে ABA, অ্যাবসিসিক অ্যাসিড। তৈরি হয়েছে
এবার আমরা অলরেডি দেখেছিলাম কি না ভরে ভরে ছিল হচ্ছে, আমরা দেখেছিলাম যে এর মধ্যে ভর্তি ভর্তি ছিল পটাশিয়াম আয়ন ঢুকেছিল, তার জন্য স্টোমাটা সকালবেলা খুলেছিল। তো প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়ন ছিল সাবসিডিয়ারি সেল থেকে। এবং তোমার কি হচ্ছে, আমরা দেখেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে ছিল হচ্ছে কি, প্রচুর পরিমাণে এখানে ছিল হচ্ছে, আমরা দেখেছিলাম কি না হাইড্রোজেন আয়ন। সো এখানে অলরেডি হাইড্রোজেন আয়ন, তখন পটাশিয়াম আয়নগুলোকে বলছে অ্যাবসিসিক অ্যাসিড যে যা তুই আবার তোর নিজের জায়গায় ফিরে যা। সো পটাশিয়াম আয়নগুলো আবার চলে গেল সাবসিডিয়ারি সেলে। এবার এখানে যে ছিল, জাস্ট দেখো এখানে যে আমাদের ছিল অলরেডি হাইড্রোজেন আয়ন, H+ আয়ন প্রচুর ছিল সাবসিডিয়ারি সেলে, H+ আয়ন। সো এবার এদেরকে তো তাড়িয়ে দিল। সো H+ আয়নগুলো আস্তে আস্তে আবার কোথায় ঢুকবে, নিজের জায়গায় গার্ড সেলের মধ্যে চলে আসবে। ঠিক আছে, গার্ড সেলের মধ্যে চলে আসছে। ওকে, তাহলে এবার কি হচ্ছে, যেই গার্ড সেলের মধ্যে পটাশিয়াম আয়ন ঢুকে গেল, পটাশিয়াম আয়ন যেহেতু চলে এলো, নেক্সট স্টেপ আমরা কি দেখব, হয়ে যাবে এক্স অসমোসিস, মানে জল আস্তে আস্তে বেরোতে শুরু করবে। এক্স অসমোসিস মানে জল আস্তে আস্তে বেরিয়ে পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নেক্সট স্টেপে কি হচ্ছে, কেউ প্রেসার দেওয়ার কেউ নেই। সো cells becomes flaccid, cells become flaccid, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আস্তে আস্তে ফ্ল্যাসিড হচ্ছে। তাহলে আমরা অলরেডি দেখলাম টার্গার প্রেসার যেটা ছিল, টার্গার প্রেসার অফ গার্ড সেল ডিক্রিজড। ওকে, সো cells become flaccid and stomata will be closed। ঠিক আছে, and stomata will be, বা stomata is closed, stomata বন্ধ হয়ে যাচ্ছে। Okay, so this is the beautiful process of opening and closing of stomata, just উল্টো process। ঠিক আছে, so no photosynthesis, রাত্রিবেলায় ফটোসিনথেসিস না হওয়ার জন্য প্রচুর পরিমাণে এখানে কার্বন ডাইঅক্সাইড ডিউ টু রেসপিরেশন। কার্বন ডাইঅক্সাইড অলরেডি গার্ড সেলের মধ্যে ছিল ওয়াটার, তার সাথে বিক্রিয়া করে তৈরি করছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য দেখে নাও সে মেন ভিলেন তৈরি করছে অ্যাবসিসিক অ্যাসিডকে। তাহলে কোন আয়ন স্টোমাটা ক্লোজিং এন্ড ওপেনিং এ হেল্প করছে, পটাশিয়াম। কোন হরমোন স্টোমাটাল ক্লোজিং এ সাহায্য করছে, অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড তখন কি করছো, পটাশিয়ামগুলোকে নিজের জায়গায় ফিরিয়ে দিচ্ছে সাবসিডিয়ারি সেল। সাবসিডিয়ারি সেলের মধ্যে হাইড্রোজেন আয়নগুলো আবার ফিরে আসছে গার্ড সেল বা রক্ষী কোষে। তাহলে কি হচ্ছে আলটিমেটলি, আর প্রেসার দেওয়ার কেউ নেই, এক্স অসমোসিস, জল বেরোচ্ছে, তার ফলে গার্ড সেল ডিক্রিজ হচ্ছে কনসেন্ট্রেশন, সেলস বিকাম ফ্ল্যাসিড। ভীষণভাবে এই কোশ্চেনটা আসে, ফ্ল্যাসিড এবং স্টোমাটা ক্লোজড। তাহলে গার্ড সেল হচ্ছে, দেখতেই পাচ্ছ মেন, বারবার বলছি গার্ড সেলের কনসেন্ট্রেশন যখন ইনক্রিজ করছে স্টোমাটা খুলছে, গার্ড সেলের কনসেন্ট্রেশন যখন ডিক্রিজ করছে তখন স্টোমাটা বন্ধ হচ্ছে। গার্ড সেলের মধ্যে কোন হরমোন স্টোমাটাকে বন্ধ করতে সাহায্য করছে, অ্যাবসিসিক অ্যাসিড। এবং সবটাই দেখছো আলটিমেটলি গার্ড সেলের মধ্যে থাকছে ক্লোরোপ্লাস্ট, যার জন্য photosynthesis হয়। So this is the process of stomatal mechanism. How stomata opened or closed, this is the beautiful process of day and night. ঠিক আছে, তাহলে পুরো বুঝিয়ে দিলাম তোমাদের, একদম জাস্ট দেখো যেটাই তোমাদের বোঝালাম সেটাই দেখো লেখা আছে। The opening and closing of stomata regulated by Turger pressure, মানে টার্গার প্রেসার মানে হচ্ছে ওয়াল প্রেসার। ঠিক আছে, ওয়াল প্রেসার, স্টোমাটাল ওয়ালে ধাক্কা দিচ্ছে সেই প্রেসারটাকে বলছি আমরা টার্গার প্রেসার। ওকে, ডান। সো দিস ইজ দ্য মেকানিজম অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা।
কিভাবে ওপেন হচ্ছে দেখে নাও। দিস ইজ আ বিউটিফুল প্রসেস। সকালবেলা স্টোমাটা দেখো ওপেন হচ্ছে, কারণ গার্ড সেলের কনসেন্ট্রেশন বেশি। এন্ডোসমোসিস, গার্ড সেল ফুলে গেছে, স্টোমাটা ওপেন। কিন্তু রাত্রিবেলায় কেউ নেই তাকে চাপ দেওয়ার মতো, সেই জন্য স্টোমাটা ক্লোজ। অ্যান্ড প্রচুর পরিমাণে আছে দেখো গ্রিন কালার, দিস আর দ্য ক্লোরোপ্লাস্ট। ওকে, এই ক্লোরোপ্লাস্টই হচ্ছে আলটিমেট হচ্ছে মেন জিনিস। চলো, কোন আয়ন হেল্প করছে স্টোমাটাল ওপেনিং? পটাশিয়াম বলে দিলাম। কোন হরমোন স্টোমাটাল ওপেনিং? ভেরি ইম্পর্টেন্ট, সাইটোকাইনিন। কোন হরমোন স্টোমাটা ক্লোজ করছে? দ্যাট ইজ দ্য অ্যাবসিসিক অ্যাসিড। রেট অফ ট্রান্সপিরেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টোমাটাল তোমার কি বলে ওটাকে, রেট অফ ট্রান্সপিরেশন, বাষ্পমোচনের হার কোন যন্ত্র ভীষণ ভাবে আসে? পোটোমিটার, লাইসিমিটার। স্টোমাটা ইজ প্রেজেন্ট অন লোয়ার সারফেস অফ লিফ, পাতার তলাতে থাকে কোন গাছের? হাইড্রোফাইট। যারা জলজ উদ্ভিদ তারা অলরেডি জলে থাকে, সেজন্য তাদের স্টোমাটা গুলো তলায় থাকছে। স্টোমাটা অ্যাবসেন্ট কোন গাছে? পত্ররন্ধ্র থাকে না বা থাকলেও ভীষণই কম, দ্যাট ইজ দ্য সাবমার্জড হাইড্রোফাইট। অলরেডি তারা জলে ডুবে আছে, তাহলে তাদের আর এক্সট্রা জল বার করে কি লাভ? সেই জন্য যারা জলে ডুবে থাকে তাদের অলরেডি স্টোমাটা ভীষণই কম বা না থাকলেও চলে। স্টোমাটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অলরেডি অ্যাডাপশনে তোমাদের পড়ানো হবে, দেখবে যে স্টোমাটা আর অফ সাঙ্কেন টাইপ, গভীরে লুকিয়ে রাখে নিবেশিত পত্ররন্ধ্র, বাংলায় পড়েছো জেরোফাইট। একই কনসেপ্ট, এত গরম সকালবেলা যদি তারা খুলে রাখে সব জল বাষ্পাকারে বেরিয়ে যাবে, তাই জন্য তারা একদম গভীরে লুকিয়ে রাখে পত্ররন্ধ্রগুলোকে, যাতে বেশি জল বার করতে না পারে। স্টোমাটা অ্যারেঞ্জড ইন স্ক্যাটার্ড ম্যানার, ছড়িয়ে ছিটিয়ে থাকে। ডাইকট মানে হচ্ছে বাংলায় পড়েছো দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাতে থাকে হচ্ছে তোমার ছড়িয়ে ছিটিয়ে। প্যারালাল ম্যানার, সমান্তরাল ভাবে সাজানো থাকে। মোনোকট, অবভিয়াসলি আমরা জানি কলা গাছ একবীজপত্রী উদ্ভিদ। ওকে, একবীজপত্রী উদ্ভিদ, ধান, গম, ভুট্টা এদের ক্ষেত্রে। This is very very important process. So transpiration complete. Another একটা ভীষণ important process, গাটেশন, বাংলা নাম ছিল নিঃস্রাবণ। বাংলা নাম দেখে নাও নিঃস্রাবণ। কি জিনিস? ছবি দেখো, তলার ছবিটা। যারা একটু গ্রামের দিকে বাড়ি হয় তাদের দেখবে, যাদের গ্রামের দিকে বাড়ি হয় তারা দেখবে বেশ সুন্দর, দেখবে বেগুন গাছ, টমেটো গাছ বা ঘাসের ডগায় একদম দেখবে সাদা সাদা কিছু জমে থাকে। শিশির ভেবে ভুল করো না, ডিউ ড্রপস, টোটালি একদম কালারলেস হয়, বাট একদম দেখবে যেন মনে হবে কেউ থুতু ফেলে গেছে। এরকম টমেটো গাছ, বেগুন গাছে আরো সুন্দর দেখতে পাবে। একদম দেখো টমেটো গাছ বা বেগুন গাছের ক্ষেত্রে দেখা যায় কি হয়, জাস্ট দেখো এরকম যদি একটা পাতা থাকে, পাতার আপার সারফেসে থাকে হচ্ছে কিছু সেল। এই আপার সারফেসের এই সেলগুলোর তলায় কিছু থাকে হচ্ছে স্পেশালাইজ সেল, কিছু থাকে একদম স্পেশালাইজ সেল এই গাছগুলোকে। এই স্পেশালাইজ সেলগুলোর নাম হচ্ছে হাইডাটোড। তারা কি করে? লেট নাইট বা আর্লি মর্নিং এ কিছু পার্টি করে, এবং এই পার্টির রেজাল্ট হচ্ছে প্রচুর পরিমাণে জল বাইরে হচ্ছে পাতার কিনারার ওপরে বার করে দেয়, ঠিক যেন মনে হবে এক গাদা কেউ থুতু ফেলেছে, একদম এরকম। শিশির বিন্দু কিন্তু একদম কালারলেস হয়, গাটেশন দেখবে একদম চুনের মতো সাদা। এই প্রসেসটার নাম গাটেশন। ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন সকালবেলা হয়, এরা হচ্ছে লেট নাইট বা আর্লি মর্নিং এ হচ্ছে। দেখে নাও ঘাস, টমেটো, বেগুন গাছের পাতায় কিছু পরিমাণ জল বার করছে লেট নাইট বা আর্লি মর্নিং এ বাই দ্য হেল্প অফ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই বারবার বলছি ইম্পর্টেন্ট, কোন স্ট্রাকচার? হাইডাটোড। প্রসেসের নাম গাটেশন। ট্রান্সপিরেশনের অঙ্গগুলো দেখলাম, পত্ররন্ধ্র, ল্যান্টিসেল, কিউটিকল, গাটেশন ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে হাইডাটোড। তো ডান, দ্য ট্রান্সপিরেশন আমাদের পুরো কমপ্লিট করে দিলাম। যেভাবে পড়িয়েছি কিভাবে মেকানিজম, ওপেনিং অ্যান্ড ক্লোজিং আরামসে দেখে নিও, আর কোনোদিন ভুল হবে না। তো নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে
টপিক ফটোসিনথেসিস, জানি একটু বোরিং টপিক লাগে, বাট কিছু করার নেই, আমাদের তো পরীক্ষায় আসে, তো সেই হিসাবে ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হওয়ার জন্যই আলটিমেটলি আমরা খেতে পাই। পরিষ্কার কথা, যদি না হতো তাহলে আলটিমেটলি হয়তো আমরা আমাদের সৃষ্টি হতো না পৃথিবীতে। চলো তাহলে আমরা জানবো হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে। ছোটবেলা থেকে পড়েছো আমি জানি, একবার জাস্ট রিভিশন হয়ে যাক। সো টপিক ফটোসিনথেসিস অর সালোক সংশ্লেষ। অলরেডি আমরা জানি প্রত্যেকে দুটো শব্দ থেকে ডিরাইভ হয়েছে, একটা ফটো তার মানে লাইট, আর একটা সিনথেসিস মানে হচ্ছে টু মেক সামথিং, সো কিছু তৈরি হচ্ছে, ওকে, টু মেক সামথিং। তাহলে কি তৈরি হচ্ছে এটাও আমরা জানি ছোটবেলা থেকে, গ্লুকোজ তৈরি হচ্ছে, রাইট। ফটোসিনথেসিস শব্দটি, এই শব্দটি কে দিয়েছিলেন জাস্ট দেখো, এই ফটোসিনথেসিস টার্মটা দিয়েছিলেন একজন বিজ্ঞানী। তো ফটোসিনথেসিস শব্দটি দিয়েছিলেন একজন বিজ্ঞানী। বিজ্ঞানীর নাম কি বলবো? বার্নেস। পরীক্ষায় আসে মাঝে মাঝে। তো কোন বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটি দিয়েছিলেন? বলবো বার্নেস নামক একজন বিজ্ঞানী। ওকে, চল ফর্মুলা প্রত্যেকে জানি, কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার দিয়ে তৈরি করছে গ্লুকোজ, ফর্মুলা প্রত্যেকের মুখস্থ, প্লাস অক্সিজেন প্লাস ওয়াটার। চল তাহলে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার মিলে তৈরি করছে কি? গ্লুকোজ, অক্সিজেন অ্যান্ড ওয়াটার। আচ্ছা এবার দেখে নাও, কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ। অবভিয়াসলি ম্যাম, যেটা আপনি লিখলেন না সেটা হচ্ছে অবশ্যই দরকার আমাদের লাইট এবং মেন পার্ট ক্লোরোফিল। চলো, তো যেটা বলছিলাম জাস্ট দেখো, কি বললাম না ম্যাম, কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ, অ্যাডিশন অফ হাইড্রোজেন। কেমিস্ট্রিতে পড়েছো প্রসেস নেম রিডাকশন বা বিজারণ। ঠিক উল্টো স্টেপ, ওয়াটার থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে শুধু অক্সিজেন, সো প্রসেস নেম অক্সিডেশন বা জারণ। তাহলে ছোটবেলা থেকে আমরা পড়ছি ফটোসিনথেসিসকে বলছি আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বা রিডক্স রিঅ্যাকশন। তাহলে দেখে নিই আমরা কি লেখা আছে। ফার্স্ট কি বলছি না, ইট ইজ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন অর রিডক্স রিঅ্যাকশন, জারণ বিজারণ প্রক্রিয়া। কে বিজারিত হচ্ছে? পরীক্ষায় আসে CO2 is reduced to form dash গ্লুকোজ। তাহলে রিডিউসড হচ্ছে, বিজারিত হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জারিত হচ্ছে ওয়াটার। ওকে, চলে আসো আগের স্টেপে। সরি, দেখে নাও এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, একটাই হচ্ছে, দেখে নাও এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কার্বনের সংখ্যা 1, হাইড্রোজেনের সংখ্যা এখানে 2 প্লাস করে দাও, এখানে হাইড্রোজেন 2টো, অক্সিজেন 1টা, তাহলে 2 + 1 2 + 1, তার মানে এখানে টোটাল 6 মলিকিউল আছে, 6 মলিকিউল কার্বন ডাই অক্সাইড ওয়াটার। গ্লুকোজে চলে আসো, কার্বন ডাই অক্সাইড, কার্বন আছে 6, হাইড্রোজেন আছে 12 এবং অক্সিজেন আছে 6, তার মানে কত? 24টা মলিকিউল। তাহলে ভাবো তোমার ওয়েট ছিল 6 গ্রাম, ওয়েট বেড়ে হয়ে গেছে 24 গ্রাম, অবভিয়াসলি ওয়েট বাড়ছে। প্রসেস নেম কি লেখা আছে? অ্যানাবলিক প্রসেস, বাংলায় পড়েছিলাম উপচিতি বিপাক ক্রিয়া। সবাই মনে পড়ছে আশা করি। তো ফটোসিনথেসিসকে পড়ছি আমরা উপচিতি বিপাক ক্রিয়া বা অ্যানাবলিক প্রসেস। ডান। আচ্ছা, এবার যদি পরীক্ষায় জিজ্ঞেস করে তোমাদের এই গ্লুকোজের কার্বনের সোর্স, আমরা প্রত্যেকে জানি কার্বন ডাই অক্সাইড।
হাইড্রোজেন কোথা থেকে পাচ্ছি ম্যাম? অবভিয়াসলি ওয়াটার। নাও ইউর কোশ্চেন, হোয়াট ইজ দ্য সোর্স অফ অক্সিজেন ইন গ্লুকোজ? কার্বন ডাই অক্সাইড বলবে, আর এই অক্সিজেনের সোর্স বলবো ওয়াটার। দুভাবে কোশ্চেন, হোয়াট ইজ দ্য সোর্স অফ অক্সিজেন ইন গ্লুকোজ? Carbon dioxide. What is the source of oxygen that is released from photosynthesis? That is the water. So এই গেল হচ্ছে আমাদের কি না রিঅ্যাকশন। এবার যেটা নেক্সট স্টেপ আমরা পড়ব সেটা হচ্ছে কম্পোনেন্টস। সালোক সংশ্লেষের জন্য আমাদের কি কি উপাদান দরকার? So number 1 obviously দরকার কার্বন ডাইঅক্সাইড, number 2 water, number 3 light এবং number 4 chlorophyll। ওকে, নাম্বার 4 ক্লোরোফিল। চলো, সো এই গেল হচ্ছে সালোক সংশ্লেষের উপাদান। তাহলে একটু আগেই তোমাদেরকে ম্যাম দেখালো গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখলাম কার্বনের সোর্স কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেনের সোর্স ওয়াটার, অক্সিজেনের সোর্স দেখলাম কি না কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে তুমি দেখতেই পাচ্ছ শুধু CO2 এবং ওয়াটার দিয়েই একটা গ্লুকোজ তৈরি করা পসিবল। দ্যাটস ওয়াই CO2 এবং ওয়াটারকে আমরা কি বলবো না হচ্ছে র মেটেরিয়ালস অফ ফটোসিনথেসিস। প্রত্যেকটা থেকে কোশ্চেন হয়, স্টার মার্ক করে দিচ্ছি। সো পরীক্ষায় জিজ্ঞেস করে সালোক সংশ্লেষের প্রধান কাঁচামাল কোনটি? বলবো বোথ CO2 and water। চলো বাস, নেক্সট টপিক आ जाओ बच्चे लोग, दैट इज द लाइट। তিনটে মাত্র পয়েন্ট আছে লাইট থেকে, তিনটে কোশ্চেন। চলে আসো, ফার্স্ট পয়েন্ট আসবে তোমাদের অপশন এ করে লিখে দিচ্ছি, ভিজিবল স্পেকট্রাম। ফিজিক্সের টপিক লাইট স্যার পড়াবে তোমাদের। সো ভিজিবল স্পেকট্রাম, কোন লাইটগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই? 400 to 700 ন্যানোমিটার লাইটস আর ভিজিবল স্পেকট্রাম। এই রেঞ্জটাকে বলা হয় পার রিজিয়ন, মানে ফুল ফর্ম photosynthetically active radiation। photosynthetically active radiation বলছি পার কি? এর মধ্যে পড়ছে অবভিয়াসলি আমরা জানি 7 লাইটস, বেনিয়া সহকলা যেটা পড়েছো ভিভ জি ওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। তাহলে ভিজিবল স্পেকট্রাম একটা কোশ্চেন। অপশন বি তে পেলাম কোন রিজিয়নে ফটোসিনথেসিস খুব ভালো হয়, সেই রিজিয়নটার নাম পার photosynthetically active radiation। এই জোনটা 400 to 700 ন্যানোমিটার লাইট। নেক্সট কোশ্চেন আসবে তোমাদের কোন লাইটে ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়? জাস্ট দেখো, ম্যাক্সিমাম রেট অফ ফটোসিনথেসিস প্রত্যেকে জানি রেড অ্যান্ড ব্লু। কোন লাইটে ফটোসিনথেসিস সব থেকে কম? গ্রিন অ্যান্ড ভায়োলেট। বাস এই কটা পয়েন্ট, চারটে পয়েন্ট। ভিজিবল স্পেকট্রাম 400 to 700 ন্যানোমিটার পার রিজিয়ন, ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন। কোন লাইটে সালোক সংশ্লেষ খুব ভালো হয়, কোন লাইটে সালোক সংশ্লেষ কম বা বন্ধ হয়ে যায়। বাস, চলো লাইট কমপ্লিটেড। নেক্সট টপিক চলে আসি আমরা ক্লোরোফিল। নেক্সট টপিক চলে আসো আমরা ক্লোরোফিল। সো নেক্সট ওয়ান ক্লোরোফিল। চলো, সো ক্লোরোফিলের ক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে কম্পোনেন্ট, উপাদান কি কি। কম্পোনেন্টস, ক্লোরোফিল কি কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড ম্যাগনেসিয়াম। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন যে কোন মেটাল থাকে? অনলি মেটাল। তোমার ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম। চলে এসো নেক্সট পয়েন্ট।
কি পড়বো? অভাবজনিত রোগ, ডেফিসিয়েন্সি কমে গেলে সবাই জানি, ছোট থেকে পড়ছি, ক্লোরোসিস, বাংলায় পড়েছি পান্ডু রোগ, পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। নেক্সট চলো পড়বো আমরা টাইপস। ক্লোরোফিল কত রকমের হয়? 5 রকমের দেখে নাও। ক্লোরোফিল 5 রকমের দেখো, A, B, C, D and E। সো 5 রকমের ক্লোরোফিল হচ্ছে A, B, C, D, E। অ্যানাদার দুটো রঞ্জক, অ্যানাদার পিগমেন্ট, নাম লিখছি দেখে নাও, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। ক্যারোটিন এবং জ্যান্থোফিল। ক্যারোটিনের কালার অরেঞ্জ, জ্যান্থোফিল ইয়েলো। পরীক্ষায় সবকটা কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য কালার অফ ক্যারোটিন, হোয়াট ইজ দ্য কালার অফ জ্যান্থোফিল। চলো, পৃথিবীর যে প্রান্তে যাও না কেন, সেই ইউরোপ, অস্ট্রেলিয়া, যে প্রান্তেই যাও না কেন, সমস্ত গাছের রং দেখবে সবুজ। সমস্ত গাছের মধ্যে মেন থাকে ক্লোরোফিল এ ম্যাক্সিমাম, সেজন্য ক্লোরোফিল এ কে আমরা পড়ব কি? ইউনিভার্সাল পিগমেন্ট। ইউনিভার্সাল পিগমেন্ট আমরা বাড়িতে আমাদের সবাই মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসি। তো আমাদের মা যেরকম মেন, সেরকম সমস্ত উদ্ভিদের মধ্যে মেন হচ্ছে মা। ক্লোরোফিল এ সব থেকে বেশি। ক্লোরোফিল এ কে বলছি প্রধান রঞ্জক বা ইউনিভার্সাল পিগমেন্ট। বাকি সবকটা হেল্পিং হ্যান্ড, সবকটাকে বলছি আমরা সাহায্যকারী রঞ্জক বা অ্যাক্সেসরি পিগমেন্ট। সাহায্যকারী রঞ্জক। বললাম আমরা অনলি মেটাল, ডেফিসিয়েন্সি, ইউনিভার্সাল পিগমেন্ট থেকে প্রচুর কোশ্চেন আসে। হুইচ ওয়ান ইজ ইউনিভার্সাল পিগমেন্ট? সাহায্যকারী রঞ্জক বলবো আমরা কি? এ। অ্যাক্সেসরি পিগমেন্ট বলবো সবকটা, বি, সি, ডি, ই, ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফিল সাহায্যকারী রঞ্জক। সো এই গেল ক্লোরোফিলের টাইপস। চলে আসা যাক নেক্সট সেশন, ক্লোরোফিলের স্ট্রাকচার অফ ক্লোরোফিল। ঠিক আছে, তাহলে ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। সো চলে আসা যাক আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার কি আছে। অলরেডি তোমাদের কোষ এবং কোষীয় অঙ্গাণু পড়িয়ে দিয়েছি। ডাবল মেমব্রেন সেল অর্গানেল, দ্যাট ইজ দ্য ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড। দুটো লেয়ার থাকে, দুটো অংশ। গ্রিন কালারের এরকম দেখবে চাকতির মতো কিছু অংশ থাকছে গ্রিন কালারের, রাইট? এগুলোর নাম আমরা পড়েছিলাম গ্রানা অর থাইলাকয়েড। গ্রানা অর থাইলাকয়েড। এবং লিকুইড পোর্শনটার নাম, লিকুইড वाला পোর্শন দেখো, লিকুইড পোর্শন হচ্ছে বলবো আমরা স্ট্রোমা। লিকুইড পোর্শন স্ট্রোমা। কি আসবে পরীক্ষায়? গ্রানা অর থাইলাকয়েড হেল্পস ইন। গ্রানা অর থাইলাকয়েড হেল্পস ইন বলবো লাইট ফেজ, আলোক দশাতে সাহায্য করে। স্ট্রোমা হেল্পস ইন ডার্ক ফেজ, অন্ধকার দশাতে সাহায্য করছে। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্রানা হেল্পস ইন বলবো লাইট ফেজ, স্ট্রোমা হেল্পস ইন বলবো ডার্ক ফেজ বা অন্ধকার দশাতে সাহায্য করছে। চল, তাহলে এই গেল ক্লোরোপ্লাস্টে। তাহলে দেখে নিই আমাদের কি কি লেখা আছে, জাস্ট দেখে নাও। ম্যাগনেসিয়াম মেইন কম্পোনেন্ট অফ ক্লোরোফিল হয়ে গেছে, ক্লোরোফিল এ। ইউনিভার্সাল পিগমেন্ট মেইন, বি, সি, ডি, ই, ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফিল সাহায্যকারী রঞ্জক। গ্রানা হেল্পস ইন লাইট ফেজ, স্ট্রোমা হেল্পস ইন ডার্ক ফেজ। চলো, এবার নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে একটা সিঙ্গেল গ্রানাকে যদি তুমি অবজার্ভ করো, একটা সিঙ্গেল গ্রানাকে মাইক্রোস্কোপের তলায় আমি অবজার্ভ করছি। একটা সিঙ্গেল গ্রানার মধ্যে দেখা যায় এরকম ছোট্ট একটা টুপির মতো অংশ দেখা যায়, যেটার নাম দেখো কোয়ান্টা
জোম, কোয়ান্টাজোম বাংলা ইংলিশ সব সেম। লাইটের কোয়ান্টাম কণা এখানে শোষিত হয়, লাইটের সূর্যালোকের কোয়ান্টাম কণা এখানে শোষিত হয়, সেজন্য কোয়ান্টাজোমকে বলছি আমরা সালোক সংশ্লেষীয় একক বা ফটোসিনথেটিক ইউনিট। এগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। কোনো আমি তোমাদেরকে এক্সট্রা বা কোনো আনভার্ট কিছু পড়াচ্ছি না, যেগুলো মোস্ট এক্সাম ওরিয়েন্টেড সেগুলোই পড়াচ্ছি। তো সালোক সংশ্লেষীয় একক কোনটা? কোয়ান্টাজোম। লাইটের কোয়ান্টাম কণা এখানে শোষিত হয়, তাই জন্য বলছি। চলো আবার যদি ভেতরে ঢুকি, কোয়ান্টাজোমের ভেতরে দেখা যায় প্রচুর পরিমাণে থাকে হচ্ছে পিগমেন্টস, ক্লোরোফিল এ বি সি ডি ই, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। সেই নিয়ে প্রত্যেকটা গাছে দুটো করে ফটো সিস্টেম তৈরি হয়। একটা ফটো সিস্টেম 1 বা শর্টে বলছি PS1, আর একটা PS2 বা ফটো সিস্টেম 2। ম্যাম এটা বুঝতে পারলাম না, ডিফারেন্সটা আপনি একটু বলবেন অবশ্যই। PS1 এ যদি দেখো ক্লোরোফিল এ ম্যাক্সিমাম থাকে, PS2 যদি দেখো ক্লোরোফিল বি ম্যাক্সিমাম থাকে। আর একটা ডিফারেন্স কি, PS1 কত ওয়েভলেন্থ? 700 ন্যানোমিটার লাইট শোষণ করে। PS2 কত ন্যানোমিটার লাইট শোষণ করে? 680 ন্যানোমিটার। আশেপাশে যত রকমের গাছ দেখবে সমস্ত গাছের মধ্যে ক্লোরোফিল এ বি সি ডি ই, ক্যারোটিন, জ্যান্থোফিল নিয়ে প্রচুর সিস্টেম গ্রো করছে। এই দুটো সিস্টেম নিয়ে থাকছে ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 ক্লোরোফিল এ ম্যাক্সিমাম, ফটো সিস্টেম 2 ক্লোরোফিল বি ম্যাক্সিমাম। ফটো সিস্টেম 1 এর আর একটা বলবো কত ওয়েভলেন্থের লাইট শোষণ করে? 700। ফটো সিস্টেম 2 বলবো 680। জাস্ট দেখো এখানে সেম জিনিসগুলো লেখা আছে, বুঝিয়ে দিচ্ছে। কোয়ান্টাজোমকে বলছি ফটোসিনথেটিক ইউনিট। PS1 700 ন্যানোমিটার লাইট শোষণ করে, PS2 680 ন্যানোমিটার লাইট শোষণ করে। ভাবো ব্যাকটেরিয়া কতটা লাকি, তারাও কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, শুধু আমরা করতে পারি না। সো ব্যাকটেরিয়ার মধ্যে শুধু থাকে PS1। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে এক্সাম্পল অফ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, কারা কারা ম্যাম ফটোসিনথেসিস করতে পারে, দুটো ব্যাকটেরিয়ার নাম লিখে দিচ্ছি, দেখে নাও। রোডোস্পিরিলিয়াম, রোডোস্পিরিলিয়াম নামক একটা ব্যাকটেরিয়া, এবং আর একটা ব্যাকটেরিয়া দেখো রোডোসিউডোমোনাস, রোডোসিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া। এই দুটো ব্যাকটেরিয়া হচ্ছে দে আর ভেরি লাকি, দে ক্যান সিনথেসিস দেয়ার ওন ফুড, দ্যাট ইজ দ্য ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। বিকজ অফ প্রেজেন্স অফ PS1 দে আর ক্যাপাবল অফ ফটোসিনথেসিস। ডান। চলো তাহলে হয়ে গেল তোমাদের ফুল কনসেপ্ট। হোয়াট ইজ লাইট থেকে কি কোশ্চেন আসবে, ক্লোরোফিল থেকে কি কোশ্চেন আসছে, অল ওভার হচ্ছে ফটোসিনথেসিস থেকে কি কোশ্চেন আসছে। চলো নেক্সট যেটা করব সেটা হচ্ছে দেখে নাও, পড়বো আমরা নেক্সট টপিক লাইট ফেজ এবং ডার্ক ফেজ। তো নেক্সট ওয়ান আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাইট ফেজ, আলোক দশা। চলো লাইট ফেজ থেকে মাত্র 3টে কোশ্চেন। আলোক দশা তাহলে বুঝতেই পারছো, ডার্ক ফেজ মানে অন্ধকারে হয় না, ছোটবেলা থেকে ভুল জানি আমরা, ক্লাস 9-10-এ ভুল ভাবতাম যে অন্ধকার দশা মানে অন্ধকারে হয়, তা না। ধরুন আমার হাতটা যদি পাতা হয়, এটা পাতার ওপরের সারফেস, এটা তলার সারফেস। ওপরের সারফেসে হচ্ছে আলোক দশা সকালবেলাতেই, সকালবেলাতেই পাতার তলার সারফেসে হচ্ছে অন্ধকার দশা, কারণ রাত্রিবেলায় উদ্ভিদ রেসপিরেশন বা শ্বসন কার্য কমপ্লিট করে। তাহলে একটা পাতার ছবি এঁকে নেওয়া যাক। সো দিস ইজ দ্য লিভস, একটা লিফ পাতার ছবি এঁকেছি। চল এইখানে থাকে কে দেখো, প্রথমের দিকে থাকে PS2, কত ওয়েভলেন্থের লাইট শোষণ করে? 680 ন্যানোমিটার। পাতার ঠিক কিনারার উপরের দিকে থাকে PS1, কত ওয়েভলেন্থের লাইট শোষণ করলো? 700 ন্যানোমিটার। আমরা পড়ে ফেললাম। সূর্য মামাকে এখানে এঁকে দাও, এখানে সানলাইট আছে, সান। তো সানলাইট এসে পড়ছে কোথায় না, ফার্স্টে এসে পড়ছে ম্যাম PS2 তে। সো সানলাইট প্রথম রিসিভ করে বলবো আমরা PS2।
সো PS2 যখন সানলাইট রিসিভ করলো, এর ভেতরে প্রচুর ক্লোরোফিল, A B C D E ক্যারোটিন জ্যান্থোফিল আছে। তার ক্লোরোফিল গুলো লাইটের প্রেজেন্সে প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। তোমাদের পরীক্ষায় আসে চালক সংশ্লেষের প্রথম স্টেপ কি, বলবো এক্সাইটেশন অফ ক্লোরোফিল। সো ক্লোরোফিল মলিকিউল গুলো প্রচন্ড উত্তেজিত হয়, এতটাই উত্তেজিত হয় যে তার নিজস্ব একটা ইলেকট্রন সে বার করে দেয়। এই ইলেকট্রনটা, আমি কিন্তু বারবার বলছি অনার্স পড়ছি না, এখানে এখানে প্রচুর অনার্সের ডিটেলস আমরা কোনো জানবো না, কেউ তোমাকে নোবেল প্রাইজ দেবে না। তো এই ইলেকট্রনটা, এখানে প্রচুর মলিকিউল আছে, তাদের নাম আমি লিখবো না। এই ইলেকট্রনটা বিভিন্ন পথে ঘুরতে 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 আলটিমেটলি এসে পৌঁছায় PS1 এ। এখানে প্রচুর কিন্তু আছে হচ্ছে মলিকিউল, আমি ইচ্ছে করে লিখলাম না, অনার্সের কোশ্চেন। সো এই ইলেকট্রন PS2 ইলেকট্রন আলটিমেটলি ক্যাপচার্ড বাই PS1। এই PS1 যখন এই ইলেকট্রনটা রিসিভ করলো, তার ভেতরের ক্লোরোফিল এক্সাইটেড হয়ে যায়। একইভাবে এও কি করছে, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এই ইলেকট্রনটাকে ক্যাপচার করছে পাতায় উপস্থিত NADP+ দিয়ে নিজে বিজারিত হয়ে তৈরি করছে NADPH+, H+। টোটাল রিয়াকশনটা অবজার্ভড বাই ভদ্রলোকের নাম প্রত্যেকে জানো, রবিন হিল, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ঠিক আছে। সায়েন্টিস্টের নাম হচ্ছে রবিন হিল, রাইট। এবং প্রসেস নেম আমরা ছোটবেলা থেকে পড়ছি হিল রিয়াকশন বা হিল বিক্রিয়া, মনে পড়ছে সবার? এই নামগুলো আমরা প্রচুর পরিমাণে চিনি। সো হোয়াট ইজ হিল রিয়াকশন? বিজ্ঞানী রবিন হিল first observed or discovered, that is known as Hill reaction. Now your question, first question, তিনটে question বললাম। First question, which is Hill reagent? Hill বিকারক কোনটা? Hill reagent বলবো NADP+। চলো, এই যে ইলেকট্রনটা ঘুরছিল, হঠাৎ করে সে রাস্তায় একটা এডিপি বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত করে তৈরি করছে ওয়ান মলিকিউল অফ এটিপি। তো লাইটের প্রেজেন্সে ফসফেট তৈরি হচ্ছে, ঘটনাটার নাম পড়বো আমরা ফটো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। ফটোফসফোরেশন মানে বলবো আমরা প্রোডাকশন অফ, অবভিয়াসলি বলবো এটিপি। এটিপি তৈরির প্রসেসকে বলছি আমরা ফটোসিনথেসিস। ওকে, চল নেক্সট স্টেপ আমরা কি বলবো? নেক্সট স্টেপ আমরা বলছি, দেখে নি, এই যে দেখো প্রত্যেকে তোমরা পড়েছিলে কেমিস্ট্রিতে, কারোর কখনো ইলেকট্রন ভ্যাকেন্সি থাকতে পারে না, ইলেকট্রন ভ্যাকেন্সি ফুলফিল করতে হবে। দুজনেই ইলেকট্রন ছেড়ে বসে আছে। সো পরবর্তীকালে দেখা যায় PS2 ইলেকট্রন কোনোদিন ফুলফিল আসে না, মানে ফিরে আসে না, কিন্তু PS1 এর ইলেকট্রন ফিরে আসে। PS2 ইলেকট্রন ফুলফিল করার জন্য এখানেই হয় জলের বিয়োজন। জল ভেঙে তৈরি করছে H+OH-, এই ইলেকট্রনটা একে ডোনেট করছে। সো লাইটের প্রেজেন্সে জল ভাঙছে, ঘটনাটার নাম আমরা প্রচুর প্রচুর পড়েছি, ফটোলাইসিস অফ ওয়াটার। কোথায় হয়? অবভিয়াসলি বলবো PS2, কারেক্ট অ্যান্সার। জলের বিয়োজন। সো দিস আমি প্রথমেই তোমাদের বলেছিলাম লাইট ফেজ থেকে মাত্র 3টে পয়েন্ট। প্রথম কোশ্চেন হিল রিয়েজেন্ট NADP+, সেকেন্ড কোশ্চেন ফটোফসফোরাইলেশন, থার্ড কোশ্চেন ফটোলাইসিস অফ ওয়াটার কোথায় হয়? PS2। বাস লাইট ফেজ ইজ কমপ্লিটেড। ওকে, চলো নেক্সট ওয়ান, ডার্ক ফেজ। Dark phase. So dark phase discovered by famous scientist
ব্ল্যাকম্যান। ওকে, ডার্ক ফেজের উদ্দেশ্য আমরা কি দেখব? এখানে একটা কথা শুনতে পাও, কার্বন অ্যাসিমিলেশন, কার্বনের অঙ্গার আত্তীকরণ বলে আমরা বাংলায় পড়েছি, কার্বন অ্যাসিমিলেশন। এই যে আমরা শুনতে পাচ্ছি বেশি গাছ লাগানো উচিত, কার্বন ডাই অক্সাইড ফিক্সড করবে উদ্ভিদ। তো কোথায় এই স্টেপের ডার্ক ফেজের উদ্দেশ্য হচ্ছে পরিবেশের কার্বন ডাই অক্সাইড গুলোকে ফিক্সড করে এবং আলটিমেটলি যে প্রোডাক্ট তৈরি করে সেগুলো আমাদের খাবারের জন্য ভীষণভাবে উপকার। তো বিভিন্ন গাছ বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করে, সেই রেসপেক্টে আমরা গাছগুলোর নামকরণ করেছি বিভিন্নভাবে। তো প্রথম দেখো গাছটা দেখে নিই আমরা, ফার্স্ট স্টেপ C3 সাইকেল। বুঝতেই পারছো গাছ তিনটে কার্বন প্রোডাক্ট করি, সেজন্য গাছগুলোর নাম দিয়েছে C3 প্লান্টস। কোন গাছ? আশেপাশে তোমাদের প্রত্যেকের বাড়িতে আম গাছ আছে, প্রত্যেকের বাড়িতে দেখবে কোকোনাট গাছ দেখতে পাই। তো আম, জাম, কাঁঠাল এই গাছগুলোতে আমরা দেখতে পাচ্ছি। কি হয়, পাতার তলার সারফেসে সকালবেলাতে পাতার তলার সারফেসে একটা কম্পাউন্ড প্রেজেন্ট, কম্পাউন্ডটার নাম RUBP, বাংলায় পড়েছি, সরি মানে ফুল ফর্ম হচ্ছে, এগুলো বাংলা ইংলিশ সব সেম, রাইবিউলোজ বিসফসফেট। রাইবিউলোজ বিসফসফেট এই কম্পাউন্ডটা হচ্ছে 5 কার্বনের একটা সুগার। পরিবেশের কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে 5 আর 1 6 কার্বন তৈরি হওয়া উচিত ছিল, কিন্তু প্রোডাক্ট তৈরি হচ্ছে 3 কার্বনের দুটো, PGA, 3 কার্বন প্লাস 3 কার্বন মানে 6 কার্বন। সো প্রোডাক্ট নেম দেখে নাও, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন সুগার। যেহেতু প্রোডাক্ট তৈরি হচ্ছে 3 কার্বন সুগার, সেজন্য গাছটার নাম দিয়েছে C3 প্লান্ট, বা সাইকেলটা হচ্ছে C3 সাইকেল। তাহলে পরীক্ষার কোশ্চেন, C3 প্লান্টের স্টেবল প্রোডাক্ট বলবো PGA। তাহলে দেখে নেওয়া যাক আমাদের কি আছে এখানে। প্রথম স্টেবল প্রোডাক্ট অফ C3 সাইকেল, ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA। চল, কে CO2 কে অ্যাকসেপ্ট করেছে? অবভিয়াসলি রিঅ্যাকশন দেখে বুঝতেই পারছো, RUBP, রাইবিউলোজ বিসফসফেট। আচ্ছা, এখানে আরেকটা জানাবো তোমাদের, ভীষণ ইম্পর্টেন্ট আসে, একটা উৎসেচক, উৎসেচকটার নাম দেখো RUBP কার্বক্সিলেজ নামক একটা উৎসেচক। দিস ইজ দ্য এনজাইম। কারণ কোশ্চেন এখন বিভিন্ন থেকে আসছে, পরীক্ষায় জিজ্ঞেস করে কোন উৎসেচক C3 সাইকেলে হেল্প করে, RUBP কার্বক্সিলেজ। চলো তাহলে চলে আসা যাক, কি বলছে, RUBP CO2 কে অ্যাকসেপ্ট করলো। দিস ইজ ভেরি ফেমাস কোশ্চেন। কে আবিষ্কার করেছিলেন C3 সাইকেল? ফেমাস নেম ক্যালভিন, তার নাম অনুসারে দেওয়া হয়েছে এটাকে ক্যালভিন সাইকেল, এবং তিনি নোবেল প্রাইজ পেলেন এইটা আবিষ্কার করার জন্য। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করে হু গট নোবেল প্রাইজ ফর ডার্ক ফেজ? ব্ল্যাকম্যান নয়, ব্ল্যাকম্যান শুধু প্রসেস মানে ফেজটা আবিষ্কার করলো, কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল। নোবেল প্রাইজ কথাটা যদি উল্লেখ থাকে অবশ্যই বলবো ক্যালভিন। ওকে, চলো তাহলে নেক্সট স্টেপ আমরা চলে যাই, কি না C3 কমপ্লিট। নেক্সট স্টেপ আমরা যাব নাম্বার 2, C4 সাইকেল। কোন কোন গাছ? প্রত্যেকে প্রচুর আখ খেতে ভালোবাসো, সুগার কেন। সিনেমা হলে বসে বসে ভুট্টা খাও, মেজ, পপকর্ন, এই গাছগুলো হচ্ছে C4 প্লান্ট। কি হয় রিয়াকশন? জাস্ট দেখে নিই আমরা। রিয়াকশন হচ্ছে এখানে পাতার তলার সারফেসে থাকে একটা অ্যানাদার কম্পাউন্ড,
নাম পেপ, ফুল ফর্ম দেখে নি ফসফোএনল পাইরুভেট। কত কার্বন সুগার এটা? এটা হচ্ছে 3 কার্বন সুগার। আর একটা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে তৈরি করছে 4 কার্বন সুগার ম্যালিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, শর্টে বলছি OAA, দ্যাট ইজ দ্য 4 কার্বন সুগার। তাহলে পরীক্ষায় যদি তোমাদের জিজ্ঞেস করে স্টেবল প্রোডাক্ট, অবভিয়াসলি অ্যান্সার করবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ফার্স্ট চয়েস, প্রথম তৈরি হয় এটা, তারপর কনভার্টেড হয় ম্যালিক অ্যাসিড, সেজন্য আমি অপশন 1, 2 করে দিলাম। তাহলে চলে আসা যাক C4 এর ক্ষেত্রে প্রথম স্টেবল প্রোডাক্ট OAA বা ম্যালিক অ্যাসিড। KCO2 অ্যাকসেপ্টার, অবভিয়াসলি ছবি দেখে বলতে পারবে CO2 অ্যাকসেপ্টার হচ্ছে পেপ। ওকে, তাহলে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে CO2 অ্যাকসেপ্টার ইন C4 প্লান্টস, অবভিয়াসলি বলবো পেপ ফসফোএনল পাইরুভেট। জেনারেলি ফুল ফর্ম গুলো দেয় না। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্রাঞ্চ অ্যানাটমি। দেখবে নিউ মার্কেট প্রচুর বিক্রি হয়, পার্ক স্ট্রিট প্রচুর বিক্রি হয়, সারা বছরই নিউ মার্কেটে বিক্রি হয়। পার্ক স্ট্রিটে তুমি ওই তোমার কি বলে ওই ক্রিসমাসের সময় দেখতে পাবে, দেখবে হেয়ার ব্যান্ড, গোলাপ ফুল আকারে হেয়ার ব্যান্ড বিক্রি হয়, মেয়েরা দেখবে মাথায় লাগায় অনেকটা প্রিন্সেসের মতো, মাঝখানটা ফাঁকা, তাকে বলছি আমরা ক্রাঞ্চ, মানে ফাঁকা জায়গা। তো এখানেও দেখা যায় এইসব গাছের ক্ষেত্রে কিছু ফাঁকা ফাঁকা জায়গা যেখানে কিছু এক্সট্রা ক্লোরোফিল থাকার জন্য তারা এক্সট্রা কার্বন সুগার তৈরি করতে পারে। এই পার্টিকুলার এই গাছগুলোতে এই অ্যানাটমি দেখতে পাই, তাকে বলছি আমরা ক্রাঞ্চ অ্যানাটমি। পরীক্ষায় এটুকুই আসবে, ক্রাঞ্চ অ্যানাটমি কোন গাছে দেখতে পাই, জাস্ট টিক করবে C4 প্লান্ট, আর কোনো গাছে দেখা যায় না, পার্টিকুলার একটা স্ট্রাকচার, মাঝখানে কিছু ফাঁকা জায়গা যার মধ্যে থাকে কিছু এক্সট্রা ক্লোরোফিল। চলো নেক্সট আসি C2 সাইকেল। C2 সাইকেলে চলে আসা যাক আমরা, নেক্সট টপিক নাম্বার 3, C2 সাইকেল। C2 সাইকেলের রিঅ্যাকশন দেখো, RUBP আমরা দেখেছিলাম কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হতে C3 গাছে। তার আগে বলে দিই সাইকেল কোন গাছ, এক্সাম্পল হচ্ছে ধান, রাইস, হুইট, গম, তাই না? সেখানে দেখবো RUBP পরিবেশের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে প্রোডাক্ট কমে যাচ্ছে, 2 কার্বন প্রোডাক্ট নেম দেখো ফসফোগ্লাইকোলেট, ওকে, ফসফোগ্লাইকোলেট, 2 কার্বন কমে গেছে। বলার উদ্দেশ্য একটাই, এখানে একটা উৎসেচক থাকে RUBP অক্সিজেনেজ। আচ্ছা দেখো দেখি, আমি একটু আগেই লিখলাম C3 উদ্ভিদের ক্ষেত্রে এনজাইমটার নাম RUBP কার্বক্সিলেজ এবং এখানকার উৎসেচকটার নাম RUBP অক্সিজেনেজ। তার মানে ম্যাম RUBP হ্যাজ ডাবল রোল, এই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। তো রুবিস্কো এটা হচ্ছে একটা উৎসেচক বা এনজাইম, যেটা হচ্ছে দেখে নাও অ্যাবান্ডেন্ট এনজাইম ইন আর্থ, ভীষণ ভাবে পরীক্ষায় আসে, অ্যাবান্ডেন্ট এনজাইম ইন আর্থ। পৃথিবীতে সব থেকে বেশি কোন উৎসেচক, দ্যাট ইজ দ্য রুবিস্কো। So Rubisco কেন? কারণ RUBP has dual capacity bind with oxygen and carbon dioxide. Okay, so that's why এটাকে বলছি আমরা abundant enzyme, সবথেকে পৃথিবীতে বেশি থাকে হচ্ছে বলবো আমরা রুবিস্কো। C2 সাইকেলে আমরা কি দেখলাম, অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, আমরাও অক্সিজেন নিচ্ছি, so that's why C2 সাইকেলকে বলা হয় ফটো রেসপিরেশন। ভীষণ ভাবে আসে, ফটো রেসপিরেশন কোথায় হয়, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড পারঅক্সিজোম নামক 3টে কোষীয় অঙ্গাণুতে।
ছাড়ো। লাস্ট ওয়ান যেটা পর শেষ করব, ক্যাম প্লান্টস। দেখে নি রিয়াকশন ক্যাম প্লান্টে কি আছে। ক্যাম প্লান্ট, নেক্সট স্টেপ নাম্বার 4, ক্যাম প্লান্টস। ক্যাম প্লান্টস এর ফুল ফর্ম কি দেখে নি, ক্রাসুলেশিয়ান বলে একটা ফ্যামিলি, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। মানে আমরা ছোটবেলায় মজা করে বলতাম উদ্ভিদের অ্যাসিডিটি হয়েছে, অ্যাসিড মেটাবলিজম। রিয়াকশন কি হয়, পেপ প্লাস কার্বন ডাই অক্সাইড অলরেডি আমরা কোথায় দেখলাম, দেখে নি এই যে C4 উদ্ভিদে। একইভাবে তৈরি হয় অক্সালো অ্যাসিডিক অ্যাসিড প্লাস ম্যালিক অ্যাসিড, 4 কার্বন সুগার। ওকে, 4 কার্বন সুগার। তাহলে দেখা নেওয়া যাক কি বলছে এখানে। এক্সাম্পল ক্যাকটাস ডেজার্ট প্লান্ট, অলরেডি ট্রান্সপিরেশন পড়িয়ে দিলাম। ডেজার্ট প্লান্টের স্টোমাটা কখন ওপেন থাকে, রাত্রিবেলায়, কিন্তু কখন ক্লোজ থাকে, সকালবেলায়। সবকিছু হয় কাদের মতো, সবকিছু হয় হচ্ছে আমরা বলবো C4 উদ্ভিদের মতো, কিন্তু সবটা রাত্রিবেলায় ঘটে বলে এদেরকে বলা হয় অ্যানাদার নেম নাইট C4 প্লান্টস। Okay, night C4 plants. So this is all about photosynthesis. Overall বলে দিলাম লাইট ফেজ থেকে 3টে পয়েন্ট, ডার্ক ফেজ থেকে এই কটা পয়েন্ট। C3, C4, C2, ক্ল্যাম রিয়াকশন গুলো সবকটা বলে দিয়েছি। এখানে পুরো রিয়াকশন গুলো দেখানো আছে, কোন উৎসেচক এখানে হেল্প করছে পুরোপুরি দেওয়া আছে। RUBP, অক্সিজেনেজ কার্বক্সিলেজ, ডুয়াল রোল, সো এটাকে বলছে রুবিস্কো, অ্যাবান্ডেন্ট এনজাইম অন আর্থ। ওকে, সো আজকের মতো এইটুকু। নেক্সট সেশন, নেক্সট টপিক আবার দেখা হবে নেক্সট দিন। সো কেমন লাগলো বা কোনো ডাউট থাকলো অবশ্যই জানিও। টাটা।